আমার তো কথাই আসে না। খেয়াল করবেন। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স এর যে আমাদের অধ্যায় ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যাথ বা ম্যাথমেটিক্স অফ ফিনান্স। এটা প্রত্যেক ডিপার্টমেন্টে আছে, কিন্তু আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে অঘোষিত ভাবে আছে, কারণ এটা সরাসরি আপনাদের সিলেবাসের মধ্যে নাই। কিন্তু আপনারা দেখবেন আপনাদের যে অধ্যায় আছে, পরীক্ষা। অর্থাৎ যেখানে আহ, কি বলে যে বোর্ড কোশ্চেন গুলো আছে, বোর্ড কোশ্চেনে আমাদের এই অধ্যায় ওই অঙ্ক আসে। এই কারণে আমরা মোটামুটি অধ্যায়টা করাই সবাইকে। পঞ্চম অধ্যায় দেখেন বলছে ফিনান্সিয়াল যে ম্যাথ বা ম্যাথমেটিক্স অফ ফিনান্স, দুইভাবেই অধ্যায়টাকে আমরা দেখে থাকি। ক্লাস 1 অর্থাৎ প্রথম যে ক্লাসটা সেটা আমরা দেখছি। ভাইয়া, বলেন। আমাদের ম্যাট্রিক্সের তো মানে লেখা টাইপের যে অঙ্কগুলা এরকম তো প্র্যাকটিস করলাম না। লেখা টাইপের অঙ্ক ওই যে বলতে লেখা লেখা অঙ্ক থাকে না। দিয়েছিলাম তো, লাস্ট ক্লাস হয়েছে তো দুইটা। একটা দুইটি বাজারের এক্স লাস্ট ওয়াই জেড ক্লাস। পণ্যের অঙ্ক একটা আছে তো, আর একটা আছে হচ্ছে সুদের অঙ্ক। দুইটি দুইটি ও হ্যাঁ, বন্ডে ল্যান্ড বিনিয়োগকৃত বাজারে অর্থ। হ্যাঁ, সুদেরটা তো পাইলাম না। বুঝি না, আবার বলেন। ওই দুটি বাজারের দ্রব্যমূল্য ওইটা পাইছি, কিন্তু সুদের ওইটা পাইনি। ওই ওর ভিতরেই আছে, বন্ডের অঙ্ক ওর ভিতরেই আছে ওই ক্লাসে। যদি মানে না এই পেয়ে লেখা থাকেন অঙ্ক কি এই ওই ওই দুটো ওই করবো? ক্লাসটা দেখতেন, লাস্টের যে ক্লাসটা। ও আর লাস্টে একে ম্যাট্রিক্স এর লাস্ট যে দুইটা ক্লাস হয়েছে, এই দুইটা হচ্ছে আপনার ডিটারমিনেন্টের উপরে, অর্থাৎ লাস্টের দিক থেকে 3 নাম্বার যে ক্লাসটা ছিল সেটা। অর্থাৎ আমি এই মুহূর্তে ক্লাস না সংখ্যা বলতে পারছি না, অর্থাৎ কত নাম্বার ক্লাস সেটা বলতে পারছি না, কিন্তু লাস্টের দিক থেকে 3 নাম্বার ক্লাস, তৃতীয় ক্লাস। অর্থাৎ লাস্টের দুইটা আচ্ছা। ডিটারমিনেন্টের উপরে তার আগের ক্লাসটা ছিল আমার এটা। খেয়াল করবেন, আমাদের কাছে কিছু পাঠে জাতীয় তথ্য এখানে দেওয়া আছে, দেখেন, পড়ে নেবেন আপনারা। আমি জাস্ট স্লাইড কয়টাকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। দেখেন, প্রথমে বলছে কি, অর্থায়নে গণিত বলতে কি বোঝো, সুদ কাকে বলে। পরবর্তী বলছে সুদ কত প্রকার, কি কি। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি। স্ক্রিনশট দিয়ে নেবেন এটাকে আপনারা, নিজেরা একটু পড়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ। নিয়েছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে দেখেন, পরবর্তীতে বলছে বার্ষিক বৃত্তি কি, এই সাধারণ পেজটা বৃত্তি। একটু দেন। কিছু বললেন? এই প্রথম পেজটা। প্রথম পেজটা কি স্ক্রিনশট নেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেন। ঠিক আছে। হয়ে গেছে, হ্যাঁ। দ্বিতীয় পেজটা কি বলছে, বার্ষিক বৃত্তি কি, সাধারণ বৃত্তি কি, নামিক সুদের হার কি, প্রতিপূরক তহবিল কাকে বলে, অ্যামোর্টাইজেশন কি, এবং ব্যাংক বাটা কি। পড়ে নেবেন এগুলো আপনারা নিজ দায়িত্বে। নিয়েছেন? হুম। পরবর্তীতে যাচ্ছি তাহলে। সূত্র দেখেন, আমাদের যে এটা হচ্ছে সুদের অঙ্ক। প্রথম অধ্যায় বলছে অর্থাৎ ইন্টারেস্ট। আমরা জানি ইন্টারেস্ট দুই প্রকার, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পলটাকে সরল সুদ বলা হয়, আর চক্রবৃদ্ধি সুদ বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টে। সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে এবি সমান পিভি ইন্টু 1 প্লাস এন আর। চক্রবৃদ্ধি সূত্র চক্রবৃদ্ধি আবার দুই প্রকার, একটা হচ্ছে এককালীন আর একটা কিস্তি। এককালীন দেখেন, এককালীনের সূত্র দুইটা, এবি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক একে আরেকভাবে ক্যালকুলেশন করা যায়। দেখেন, এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর/এম পাওয়ার এম ইন্টু এন। অর্থাৎ আমরা জানি যে কোনো ক্ষেত্রে যদি এম এর মান থাকে অঙ্কে, তাহলে সেই এম এর মান দিয়ে আরটা ভাগ করতে হয় আর এন এর সাথে গুণ করতে হয়। পরবর্তীতে কিস্তি যদি বলি, কিস্তি আছে দুই প্রকার। একটা দেখেন বর্তমান মূল্যের কিস্তি, একটা ভবিষ্যৎ মূল্যের কিস্তি। বর্তমান মূল্যের কিস্তির সূত্র মূলত একটা, কিন্তু আমরা চারটা তৈরি করতে পারি। দেখেন, প্রথম যে সূত্রটা আছে, পিভি অ্যানুইটি সমান A/R 1 - 1 + R টু দি পাওয়ার এন। নিচে আসছে পিভি অ্যানুইটি সমান A/R 1 - 1 + R টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস আর। দেখেন, এখানে 1 প্লাস আর আসছে। আমরা এখানে একটা তথ্য মাথায় রাখতে হবে, যদি কখনো আমাদের অঙ্কে বছরের শুরু অথবা বছরের শেষ, অর্থাৎ যে কিস্তির টাকাটা, এই টাকাটা পাওয়া বা দেওয়ার
সময় যদি বছরের শুরু বা শেষ উল্লেখ থাকে তাহলেই এই দুইটাকে বিবেচনা করতে হয়। মনে রাখবেন, প্রথমটা হবে বছরের শেষ বা মাসের শেষ, কিন্তু লাস্টেরটা হবে অর্থাৎ 1+r যেখানে গুণ হবে এটা হচ্ছে বছর বা মাসের শুরু। আপনার কাছে সুদ সম্পর্কিত যদি কোনো তথ্য না দেওয়া থাকে তাহলে মনে রাখবেন এটা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ উল্লেখ থাকবে সরাসরি। যদি কোনো কিছু উল্লেখ থাকে তাহলে তো সেটাতে করবো আমরা ক্যালকুলেশন, এবং যদি আমার কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটা সবসময় চক্রবৃদ্ধি সুদে ক্যালকুলেশন করব। পরবর্তী দেখেন এখানে এসে বলছে এককালীন আর কিস্তি। এককালীন অংশও উল্লেখ থাকবে এবং কিস্তিও উল্লেখ থাকবে। এককালীন সরাসরি উল্লেখ থাকে না, কিন্তু দেখে বুঝতে হয় যে একবারই টাকা দেয় এবং একবারই টাকা নেয়, সেটা এককালীন। আর কিস্তিটা কি একাধিক বার টাকা দেয় বা টাকা নেয়। দেখেন এখানে তাহলে বলছে বর্তমান মূল্যের কিস্তি পিভি অ্যানুইটি A/R 1 - 1/1+r⁴ এটা বছরের শুরু বা মাসের শুরু যাই বলেন না কেন, সরি শেষ, এটা প্রথমটা শেষ, পরেরটা যখনই আমার শুরু বলবে দেখেন সেই অংশের সাথে আমার এসে 1+r গুণ হচ্ছে। পরবর্তী অংশে দেখেন এই দুটারই আবার এম রিলেটেড সূত্র আছে, অর্থাৎ প্রথম যে সূত্রটা অর্থাৎ তৃতীয় যে সূত্রটা দেখেন সেটা প্রথমটার সাথে মিল রেখে, অর্থাৎ প্রথম যে সূত্রটা আছে তার ক্ষেত্রে যদি এম আসে তাহলে আমাদের সূত্র কি, A/R/M 1 - 1/1+r/m⁴ একইভাবে আমরা যদি পিভি অ্যানুইটির দ্বিতীয় সূত্রটার অংশ ক্যালকুলেশন করি এম রিলেটেড, তাহলে পিভি অ্যানুইটি সমান A/R/M 1 - 1/1+r/m⁴ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1+r/m। অর্থাৎ আমরা যেটা বলছিলাম, আমাদের যাই আসুক না কেন বছরের শুরু এবং শেষ বিবেচনা করে আমাকে অঙ্ক করতে হবে, এবং এখানে মাথায় রাখতে হবে এম আছে কিনা অঙ্কের মধ্যে। এম থাকলে আমরা আর এর সাথে এমটা ভাগ করব, এন এর সাথে এমটা গুণ করব। পরবর্তী এসে দেখেন যদি বলি আমাদের কাছে আছে কি ভবিষ্যৎ মূল্যের কিস্তি। ভবিষ্যৎ মূল্যের কিস্তির প্রথম সূত্রটা কি, এফভি অ্যানুইটি A/R 1+r⁴ এখন এই অংশটাকে দেখেন আমরা যদি আমাদের বছরের শেষ বলতো শুরু বলতো তাহলে কি হতো, 1+r গুণ হতো। ঠিক একইভাবে এই দুইটা সূত্রকে দেখেন আবার এম রিলেটেড ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে এফভি অ্যানুইটি সমান A/R/M 1+r/m⁴ এফভি অ্যানুইটি সমান A/R/M 1+r/m⁴ 1+r/m। তাহলে এই অংশটা আমাদের এখানে ক্যালকুলেশন ছিল। তাহলে এটা যখন আমরা কমপ্লিট করলাম দেখেন বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের কিস্তি। পরবর্তী অংশে আমরা যদি যাই দেখেন পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে আরো দুইটা সূত্র আছে EIR। EIR এর সূত্র কি, EIR এর সূত্র হচ্ছে 1+r/m⁴ গুণ 100। এই EIR এর সূত্রটা একাধিকবার পার্ট এতে আসছে, পার্ট এতে আসে এটা, তখন অবশ্যই আপনাকে নর্মালি এখানে যদি আপনি অঙ্ক করতে যে 100 গুণ না দেখান তাও কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি আপনি এটা আপনার পার্ট এতে আসে তাহলে অবশ্যই আপনাকে গুণ করে দেখাতে হবে এই 100টা। পরবর্তীতে PIR এর সূত্র দিচ্ছে দেখেন কি, R/M গুণ 100। পরে আরেকটা সূত্র আছে SV সমান P × 1 - D⁴ এটাকে বলা হয় অবচয়ের সূত্র। তাহলে আমরা দেখেন এই লাস্ট যে সূত্রটা দেখলাম, প্রথমটা ছিল কার্যকরী সুদের হার, দ্বিতীয়টা ছিল সাময়িক সুদের হার, আর তৃতীয়টা ছিল অবচয়। তাহলে এই যে অংশটা ছিল বলেন এই সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, ইআইআর তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর PIR পিআইআর পিরিয়ডিক কি? ইন্টারেস্ট রেট, সাময়িক সুদের হার। পিরিয়ডিক। এসভি বলতে হুম। স্যালভেজ ভ্যালু, পি বলতে প্রিন্সিপাল প্রাইস। দেখেন পরবর্তী পেজে যাই। হুম। একটা বছরের খণ্ডকালীন সময় বোঝায় PIR দ্বারা। দেখেন এখানে আমরা সূত্র পরিচিতি অংশে আমাদের যে অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো ছিল ফুল ফর্ম সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন এফভি বলতে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, পিভি বলতে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আর বলতে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন বলতে বছর সংখ্যা নাম্বার অফ ইয়ার, এম সুদ প্রদানের বছরের সংখ্যা বা সরি বারের সংখ্যা অর্থাৎ কয়বার দেয়া হচ্ছে সুদের টাকা, এ বলতে অ্যানুইটি বার্ষিক কিস্তির পরিমাণ টাকায়, এসবি বলতে স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য। পরবর্তী ডি বলতে বলছে হচ্ছে ডিপ্রিসিয়েশন রেট। এই অংশটা আমাদের এখানে ছিল। তাহলে আমরা এখান থেকে দেখলাম আমাদের কিছু ফুল ফর্ম দেওয়া আছে আমাদের, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে আমাদের যেগুলো কাজে লাগবে। এর বাইরেও আছে EIR ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এসবি বললাম স্যালভেজ ভ্যালু, পি বলতে প্রিন্সিপাল প্রাইস। আমাদের যেটা আসবে আমরা যদি আমাদের এখানে না জানা থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, অবশ্যই আপনাদেরকে বলে দেব। বলেন এই অংশটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখানে না। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছেন কেউ? থাকলে কথা বলেন, তাহলে একটা আপনাদের অধ্যায় আছে ক্লাস দেবো, আর যদি না থাকেন তাহলে কথা বলার দরকার নেই। ম্যানেজমেন্টে কেউ আছেন? জি ভাই, আমি আছি। আচ্ছা আর কেউ আছেন? আপনার একটা বা দুইটা ক্লাস আপনি একা আছেন নাকি আর কেউ নাই ম্যানেজমেন্টে?
অনেকেই তো তা- আছে ভাইয়া, আমার অ্যাকাউন্টিং এর অল্প। এরা তো কথা বলে না কেউ, প্রয়োজন নাই, সমস্যা নেই। চেষ্টা করি আমি, যদি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের দুইটা অধ্যায় আছে এক্সট্রা। ম্যানেজমেন্টের আছে বাইনোমিনাল থিওরিম আর দ্বিপদী বিন্যাস বা উপাদ্য, আর হচ্ছে মার্কেটিং এর আছে আহ মার্কেটিং আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির একটা ক্লাস দিলে হয়ে যাবে। আর আপনার কি বলে, বাইনোমিনাল থিওরি দুইটা ক্লাস লাগবে। এটা আমরা লাস্টের দিকে দিব, লাস্টের সপ্তাহের দিকে দেব, এই মাসের লাস্ট লাস্ট উইকে দিব দুইটা ক্লাস। দুইটা ক্লাস হয়তোবা ওই এরকম 7টার দিকে বা 6টার দিকে, যখন সুবিধা মতো সময়ে আমরা দিয়ে দেবো, দুইটা ক্লাস পাবেন দুই ডিপার্টমেন্ট। ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। বলেন। আমাদের এই ম্যাথমেটিক্স অর্থাৎ যেটা শুরু করছেন এই অধ্যায়টা শেষ হলে হুম। একটু লিনিয়ার ইকুয়েশনটা যদি একটু রিভাইজ দিতেন আপনি। অন্য লিনিয়ার ভাইয়া ইকুয়েশন। করাইছে, হ্যাঁ হ্যাঁ। মানে লিনিয়ার মাহফুজ ইকুয়েশন ভাই তাই? করাইছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একটু রিভাইজ লিনিয়ার দিয়ে দিতেন। ইকুয়েশন আমার কাছে এই মুহূর্তে স্লাইড নাই লিনিয়ার ইকুয়েশনের, আপনাদের এই বই থেকে। আপনারা যদি নিতান্তই চান তাহলে ওই ভাই যে স্লাইড দিয়ে করাইছে, ওই স্লাইড থেকে আমি আপনাদের ক্লাস নিতে পারি। হ্যাঁ, সমস্যা নাই। ম্যাথ আচ্ছা। তো একই, বোর্ড কোশ্চেন তো ভাইয়াও করাইছে, আপনিও করাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলবো। বোঝানোর ধরন তো সবার আলাদা। আচ্ছা দেখি তাহলে, লিনিয়ার ইকুয়েশন লাগবে তাই? হ্যাঁ আচ্ছা। ভাইয়া আর আমার ওটার একটু জানায়েন, মিলন ভাইয়ার। ভাই আপনার যে কোনো বিষয়, আমি বারবার বলছি আপনি মিলন ভাইয়ের সাথে কথা বলেন ভাই, কারণ আমার সাথে বলিছি বলে খুব কিন্তু একটা উনি লাভ হবে শুনেনি না, আমার মিলন কথা। ভাইকে বলেন। আমি তো আগের দিন বললাম আপনাকে, আপনার রেকর্ডিং ক্লাস দিয়ে দেবে, 3টা রেকর্ডিং ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। 3টা রেকর্ডিং ক্লাস ভাইয়া, আছে, আপনাকে দিয়ে দেবে। আসলে একটা কথা কি জানেন, একটা কথা বললে সেটার প্রতি আহ, বিবেচনা রেখে কাজ করতে হয়। কিন্তু আপনাকে তো আমি বারবার বলছি, যেমন কয়েকদিন আগেও বললাম আমি আহ, ওটার ক্লাস নেব, যে ম্যাথের একটা সাবজেক্ট। তারপরেও আজকে আবার বলছেন, গত ক্লাসেও আমাকে বলছেন। একাধিকবার এটা বলতে হয় না। আমি যেখানে বলছি আমি ক্লাস দেব, সেখানে তো আপনার আর বলার কোনো প্রয়োজন থাকে না, থাকে? আমি যদি বলতাম যে নেব না দেব না, তাহলে আপনি একাধিকবার বলতে পারতেন নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কারণে আশা করব যে আমি যে কথাটা বলছি সেটাকে মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনারও উপকার হবে, আমারও উপকার হবে। বুঝছেন ভাই? আচ্ছা দেখেন। ভাইয়া বলেন। বলছি যে এই যে পারমুটেশন কম্বিনেশনের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, পারমিশন ওইখান থেকে কম্বিনেশন অঙ্ক আসবে না? ওইখান থেকে অঙ্ক আসবে না? অবশ্যই আসবে। আপনার যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই অঙ্ক আসবে, 5 মার্কসের হলেও। ও, ঠিক ওই আছে। অধ্যায় এখনো রিভাইজ হয় নাই, কোনো ভাইয়াই করে নাই। কোনো ভাই না, ওটা আমি তো করাইছিলাম। আপনি মনে হয় তাহলে পান হ্যাঁ, নাই। পাইছিলেন? পাইছি। পাইছিলেন? হ্যাঁ, এই যে এই এখন আর করার নি, সেইটা বলতেছি। আচ্ছা আচ্ছা। আপনি যদি মনে করেন ওখান থেকে ওই রেকর্ডিং গুলো দেখতে পারেন, কারণ এই কয়দিনে আমি আর যে কয়টা অধ্যায় করাতে পারবো আমি তো ধরেন ওইভাবে বলতে পারছি না। আবার এই যে এক ম্যাম বললো আমাকে লিনিয়ার ইকুয়েশনের জন্য, হ্যাঁ এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কোন ভাইয়া, অধ্যায়। হ্যাঁ বলেন। ওই পারমুটেশনের মানে অন্যান্য অঙ্ক না করলে ওই যে একটা অঙ্ক আছে না, মানে ওই যে প্রুভড। প্রুফ, হ্যাঁ ওটা ওটা অবশ্যই আসবে, ওখানে যে কোনো একটা দুই ডিপার্টমেন্টে আসে। হ্যাঁ, ওইটা একটু একদিন একটা স্লাইডে বুঝাই দেন, মানে দেখলেও মানে আপনার কাছে কোশ্চেন করলে যেরকম একটা সুবিধা, ওরকম তার ভিডিও দেখে হচ্ছে না তাই। অবশ্যই অন্য অবশ্যই ক্লাস অবশ্যই করলে মানে কথা শুধু ঠিক আছে। একটা যদি একটু, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কথা ঠিক আছে। একটা শুধু একটা স্লাইডে একদিন একটু কষ্ট করে একটু দিয়েন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খেয়াল আচ্ছা করবেন। ভাইয়া, ওটা অনেক প্রবলেম হয়, বুঝতে পারি না তাই। ওই অধ্যায়টা থেকে অঙ্ক আসে, দুইটা অঙ্ক আসে। দেখেন, আচ্ছা ভাইয়া। এখানে বলছে কি, এক ব্যক্তি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নিয়ে 4 বছরে কোনো টাকা পরিশোধ করতে পারেনি। তাহলে আমরা অঙ্কে চলে গেছি, কিন্তু বলছে এক ব্যক্তি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নিয়ে 4 বছরে কোনো টাকা পরিশোধ করতে পারেনি, অতঃপর ব্যাংক তার নিকট 12,000 টাকা দাবি করে। এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল? আপনাকে কি বের করতে বলছে? তাহলে সুদের হার বের করতে বলছে। দেখেন সমাধান আমরা জানি। আমরা হেয়ার দিয়ে মান কয়টা লিখলাম, দেখেন আমার এখানে আছে 10,000 টাকা ঋণ নিছিল পিভি, 12,000 টাকা পরিশোধ করতে হবে, তাহলে এফবি। 4 বছর, এটা এন এর মান। বলছে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল, তাহলে আমাকে আর এর মান নির্ণয় করতে হবে। দেখেন এককালীনের সূত্র, কারণ আমরা দেখতে পাচ্ছি টাকাটা একবারই নিছিল, একবারই দিছিল। তাহলে এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার। 12,000 সমান 10,000, 1 প্লাস আর টু দি পাওয়ার কত? 4। তাহলে 12,000 বাই 10,000, 1 প্লাস আর টু দি পাওয়ার 4, 1.2 সমান ইকুয়াল 1.1 প্লাস আর টু দি পাওয়ার 4।
পরবর্তী অংশে দেখেন আমরা উভয় পক্ষে লগ দিলাম। কেন লগ দিলাম? কারণ আমাদের এন এর মান বের করতে, সরি, আমরা যদি আর আর এর মান বের করতে চাই তাহলে লগ ব্যবহার করা ভালো। দুইটা অংশেই এন এর মান বের করতে গেলে আপনাকে অবশ্যই লগ ব্যবহার করতে হয়। আর আর এর মানে লগ লগ না ব্যবহার করেও অঙ্কটা করা যায়, কিন্তু আমরা একই ফরম্যাটে দুইটাকেই শেখার জন্য আমি দুই জায়গায় লগ ব্যবহার করে অঙ্কটা করাইছি। আপনাদের যে ফিনান্সের অঙ্ক করাইছে ওখানে কি যখন আপনারা এন এর মান বের করেন এই ধরনের অঙ্ক অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি, সেখানে কি আপনাদের এন এর মান বের, আর এবং এন এর মান বের করাইছে দুইটাতেই লগ ব্যবহার করে নাকি লগ ব্যবহার না করে করাইছে? না, এন এর মান বের করাই তো লগ ব্যবহার করছি। লগ ব্যবহার করছে, কিন্তু হ্যাঁ এটাতে ভাইয়া, করিনি। লগ দেখেন ব্যবহার এটাতে করছে। ওই একই ফরম্যাটে করা যায়। দেখেন তাহলে লগ 1.2 সমান লগ 1 + r⁴ আমি পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে লগ 1.2 সমান 4 লগ 1 + r। পরবর্তী অংশে লগ 1 + r সমান লগ 1.2/4 ক্যালকুলেশন করলাম। দেখেন লগ 1 + r সমান লগ 1.2/4, দুই লাইনে একই অংশ দুই লাইন হয়েছে। আচ্ছা, পরের অংশে দেখেন আমরা লগ 1 + r সমান ক্যালকুলেশন করলে আমাদের এই অংশে কি আসছে? 0.0198 আমরা ক্যালকুলেশন করলাম। পরবর্তীতে আমরা জানি এক পাশের লগ আর এক পাশে গেলে হয় এনটি লগ। দেখেন আমরা 1 + r সমান এনটি লগ অফ 0.0198 ক্যালকুলেশন করলে আমাদের কি হচ্ছে তাহলে? 1 + r সমান 1.0466। এন্টি লগ করতে পারেন তো আপনারা? শিফট লগ দিলে দেখবেন হ্যাঁ, 10 ঠিক আসে, আছে। ওটাই আপনার এন্টি লগ। দিয়েই মানটা বসাবেন, দিয়ে সমান দেবেন, দেখবেন আসবে 1.0466। তাহলে পরবর্তীতে আর সমান 1.0466 -1, তাহলে আসছে এই অংশটা। এখন আমাদের এন এর মান আর এর মান অর্থাৎ যা আসে তাই রাখতে হয়, কিন্তু আর এর মানটা অবশ্যই পয়েন্টে রাখতে হয়, সরি পার্সেন্টেজে রাখতে হয়। এই কারণে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। দেখেন তো, আমরা আর সমান 0.0466 ইন্টু 100, আর সমান 4.66%। কারো কোনো প্রশ্ন আছে? ভাই এন্টিলগের ওইখানে আরেকবার একটু বলেন। এই যে এন্টিলগ, দেখেন এই এন্টিলগটা কেন হয়? এন্টিলগটা হয় তখনই যখন আপনার লগের পরে যে সংখ্যা থাকে এই সংখ্যার মধ্যে যদি কোনো ডিজিট না থেকে সংখ্যায় যদি কখনো চলক থাকে তাহলেই আপনাকে এন্টিলগ তৈরি করতে হয়, নতুবা এন্টিলগ করার প্রয়োজন হয় না। তাহলে এখানে আছে কি log 1 + r, তাহলে এই 1 + r এর মধ্যে আমার কি আছে? এখানে ওয়ান হচ্ছে একটা সংখ্যা আর আর আমার একটা ও চলক, আচ্ছা। এই কারণে আমাদের এটাকে এন্টিলগ করতে হবে। তাহলে লগ অপর পাশে গেলে হয় এন্টিলগ, আর এন্টিলগটা বের করতে হয় শিফট লগ দিলে দেখেন 10 আসে। পরবর্তীতে ওই মানটা লিখতে হয় হ্যাঁ 0.1, এই 0.0198 দিয়ে সমান দেন, দেখেন ওই মানটা আসে ও 1.0466। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী অঙ্কে যাচ্ছে। আজকে বৃষ্টি কোনো কথা বলে না কেন? কি দেখেন দুই বলবো নাম্বার খুঁজে বলছে। পাচ্ছি না। হ্যাঁ, সবাইকে দেখেন বলতেছি, এমন তো সবাই শুনতেছি না, সবাই খুঁজে বলছে আর আপনি পাচ্ছিস না। শুনছেন। আচ্ছা, দেখেন 2 নম্বর বলছে চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে কোনো নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে বলছে কি চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে কোনো নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে। আমাদের দেখেন অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছিল কি, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 8%। সমাধান আমরা জানি, আমাদের কাছে যে অংশটা দেওয়া আছে আমরা হেয়ার দিয়ে সেটা লিখলাম। দেখেন এখানে কথা আছে, এখানে আমি লিখছি পিভি সমান 100, এফভি সমান 400। এখানে আপনি যদি এই হেয়ারের অংশে ধরি দিয়ে লিখতেন তাহলে ভালো হতো। ধরি দিয়ে পিভি সমান 100, এফভি সমান 100 × 4 সমান 400, আর এখানে দিয়ে আর সমান 0.08, আর আমাদের কাছে এন সমান হট আছে। কিন্তু এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। দেখেন এখানে পিভি আর এফভির মান আমার দেয়া ছিল না, আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে আপনি যদি মনে করতেন পিভির মান 1 লাখ ধরবেন তাহলে এফবির মান হতো কত? 4 লাখ, কত 4 গুণের কথা বলছিল। এখানে এফবির মান যদি আপনি এক্স ধরতেন তাহলে, সরি পিভির মান যদি এক্স ধরতেন তাহলে এফবি হতো 4x। অর্থাৎ এভাবে আপনি যে কোনো কিছুই ধরতে পারেন। তাহলে এই যে অংশটা আপনার কাছে আছে এন সমান হট, এন এর মান আমাকে নির্ণয় করতে হবে। যদি এন এর মান আমি নির্ণয় করতে চাই, দেখেন আমার সূত্র এককালীনের সূত্র, কারণ এখানে আমার কোনো এম রিলেটেড তথ্য নাই। আমরা দেখেন মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের দেখেন তো কত আসছে। এখানে দেখেন এখানে একটু কথা আছে, এখানে কিন্তু এন, এই এন এর ক্ষেত্রে আপনি কখনোই লগ ব্যবহার ছাড়া ক্যালকুলেশন করতে পারবেন না। এই কারণে আমি অঙ্কগুলোকে দুইটাতেই লগে একটাই কারণে করলাম, কারণ কোনটার ক্ষেত্রে লগ ব্যবহার করবেন আর কোনটার ক্ষেত্রে করবেন না ওর থেকে সব জায়গায় লগ ব্যবহার করা ভালো। এই কারণে আমি লগ ব্যবহার করে করাইলাম দুই জায়গা। ঠিক আছে, হুম। দেখেন তাহলে এনটাকে আমরা সামনে নিয়ে আসলাম লগ গুণ করে পরবর্তী অংশে, তাহলে এন লগ 1.08 সমান log 4। তাহলে এন সমান log 4 বাই log 1.08। তাহলে এন সমান আমাদের কত আসছে?
18.01। তাহলে এটা আমার অ্যান্সার। কিন্তু মনে রাখতে হবে এই যে 18.01, দেখেন একটা জিনিস, যদি আপনাদের কাছে ক্যালকুলেটর আছে, সাথে ক্যালকুলেটর আছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আমি আছে। দেখেন এই যে একটা কথা বলছিলাম যে এন আর আর এর মান কখনোই চেঞ্জ করতে হয় না, যা আসে তাই আসে। ধরে নেন এখানে 18.01 না এসে আমার যদি 18.60 বা 62 আসতো, তাহলে আপনি কি এখানে 19 বছর লিখতে পারতেন? না। না। লিখতে পারতেন না। কারণ কি? ব্যাখ্যা করতে পারবেন কারণটা? দেখেন না, 18.6 দেখি বলতে না তাই। এখানে 18 বছর 6 মাস না, কিন্তু এখানে 18 বছরের উপরেই আছে। আপনি এই যে পয়েন্টের আগের অংশটা, এটা হচ্ছে 18, এই 18 হচ্ছে কি বছর, ইয়ার। আর এই যে অংশটা আছে এটা কি মাসে আছে। তাহলে আপনি 0.62 গুণ 12 দেন তো। 0.62 গুণ 12 দেন, কত আসে? 8.4। 7 পয়েন্ট কত? 4 4। ডাবল ফোর। ডাবল 4। ডাবল ফোর। তাহলে এই 7, এই হচ্ছে মাস, এম। আর এই যে পরের 0.44 আছে, এটা হচ্ছে আপনার দিন। তাহলে দিন যদি হয় 0.44 গুণ 30 দেন, কত আসছে? 13.2। 13। আমার আর তেরো দরকার দশমিক নেই, দুই 13.2 আমার আর দরকার নেই। তাহলে এই 13 কি আমার ডে? তাহলে দেখেন তো, আমি যদি 18.62 আসতো, তাহলে তাকে আমি যদি লিখতাম 19 বছর, তাহলে আমার ভুল হতো না? আমার এর অ্যান্সারটা, এক্সাক্ট অ্যান্সার কত? 18 বছর 7 মাস 13 দিন। 13 দিন। আর পরবর্তীতে আমি আর ইয়ার ভাইয়া আবার একটু ক্যালকুলেশন। বলেন না, আমি বুঝিনি। কোথায়? এই যে 13 দিন কিভাবে বের করলাম? আচ্ছা, 13 দিন দেখেন, ওই যে 18.62 ছিল আমার, 18.62 যদি থাকে, 18 হচ্ছে বছর, আর পয়েন্ট পরেরটা হচ্ছে মাস। তাহলে পয়েন্ট পয়েন্ট হ্যাঁ, 62 কে আপনি মাস কতদিন? 12 দিন, সরি, 12 মাস। হ্যাঁ, 12 মাস। তাই 30 দিন। হ্যাঁ, হ্যাঁ, 12 মাস। 0.6 এর সাথে 12 দিয়ে গুণ করেন। 12 দিয়ে গুণ করলে দেখেন কত আসছে? 7.44। তাহলে এই 7.44-এর এই 7 পূর্ণ অংশ, এই পূর্ণ অংশটুকু আমার মাস। তাহলে মাসের পরে 0.44, হ্যাঁ, এটা হচ্ছে আমার দিন। তাহলে 0.44-এর সাথে দিন। আপনি 30 দিন দিয়ে গুণ করেন। 30 দিয়ে গুণ করলে দেখেন 13.02। তাহলে 13 হচ্ছে আপনার দিন। 12 দিনে মাস হ্যাঁ, করে হ্যাঁ। দিলাম, তাই? আচ্ছা। হ্যাঁ। হুম। তাহলে তাহলে কি বুঝলেন যে কেন আপনি লিখবেন না? আচ্ছা, এখন প্রশ্ন একটু হ্যাঁ, অ্যান্সার দেন। এই যে 18.01, একে আপনি কি করবেন? আপনি কি 18 বছর লিখতে পারবেন নাকি পারবেন না? এভাবে পারবো রেখে না। দিলে হ্যাঁ হবে না? পারবেন না? আচ্ছা, ওই 0.01-কে 12 দিয়ে গুণ করেন তো, কত আসে? তাহলে 0.12। তার মানে এই 1 মাস আসছে? না। আসেনি। তাহলে আপনি পয়েন্টের পরেই যদি শূন্য থাকে, তাহলে তাকে আপনি ওই শুধুমাত্র পয়েন্টের আগের অংশটুকু লিখতে পারবেন। বুঝতে পারছেন? 0.12 মানে 12 দিন আইছে। পয়েন্ট 12 না, 12 দিন আসেনি, পয়েন্টের পরে পয়েন্ট 12। ওই 12 তাহলে আপনার মাসও না, ওই পয়েন্ট 12-কে আপনি 30 দিয়ে গুণ করেন, কত আসছে? 3.6। তার মানে 3 দিন। তার মানে 18 বছর 3 দিন। তা 3 দিনের আর দরকার নেই আমার। ওহো, ঠিক ঠিক আছে। আছে। ওখানে যদি আমি, মানে ওখানে যদি আমার পয়েন্ট যদি ওরকম হতো যে পয়েন্টের পরে একটা 1 থাকতো, তাহলে দেখেন ওখানে আমার প্রায় 1 মাস বা আরো বেশি হয়ে যেত। এই কারণে তখন আমি আর ক্যালকুলেশন বাদ দিতাম না, ওটা রেখে দিতাম। তাহলে মনে রাখবেন, যদি কখনো বছর আসে, তাহলে পয়েন্টের পরেই যদি শূন্য আসে, তাহলে আপনি পয়েন্টের আগের অংশটুকু লিখতে পারবেন। অর্থাৎ এখানে এন সমান 18 বছর লিখতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যদি কখনো সেটা না আসে, তাহলে অবশ্যই যা আসবে সেটাই রেখে দেবেন। তাহলে এক কথাই মনে রাখেন, আপনি এন এর মান যা আসবে, 18 পয়েন্ট যা আসুক না কেন, 2 ডিজিট রেখে দেবেন, তাহলে আর কোনো কোনো কথা নাই। কখন বাদ দেবেন, কখন ঠিক আছে। রাখবেন, দরকার নাই। আপনি এন এর মান আর এর মান যা আসবে তাই রেখে দেবেন। ঠিক আছে, পয়েন্টের পরে 2 সংখ্যা নিয়ে, 2 সংখ্যা বা 3 সংখ্যা। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না। আচ্ছা, না। বলেন। ভাইয়া, মিলন ভাইয়া মনে হয় আপনার কাছে কোড চাচ্ছে। মিলন ভাই কোড চাচ্ছে? তার মানে কি? একজন ঢুকতে পারতেছে না। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই যে ঢুকতে পারতেছে না লিঙ্কে। আমি তো ওই যে ইয়েও দেয়া আছে, তো আইডি পাসওয়ার্ড দেয়া আছে ওনার। ক্লাসে সম্ভবত ওনার ইসের দেখা যায় সমস্যা না আছে। ভাইয়া এখন। উনি একাধিকবারই রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু রিকোয়েস্ট জয়েন্ট হচ্ছে না। ওনারই সমস্যা হয়তোবা। ও,
আমাকে বলছে না, ওনাকে, ওনার ওনার ওই মেসেজে মেনশন করছে। আচ্ছা, দেখেন, ও আচ্ছা। আমার এই যে অংশটা আমার কাছে আসছে, এই অংশটা দেখেন কি হচ্ছে। তাহলে আমরা এই অংশটা ক্যালকুলেশন করছিলাম, পরের অঙ্ক পড়েন কি বলা আছে। চক্রবৃদ্ধি সুদের হার দশ আপনার পার্সেন্ট রিকোয়েস্ট হলে কত একাধিকবার টাকা? অ্যাকসেপ্ট করছি, কিন্তু আপনারটা কানেক্ট হচ্ছে না। হয়তোবা আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। 50,000 টাকা হবে। সুদ বছরে 4 বার দেয়। বলছি চক্রবৃদ্ধি সুদের হার 10%, আর কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে। তাহলে দেখেন কি পাঁচ বলছে, বছর চক্রবৃদ্ধি এম সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে। সুদ বছরে কয়বার দেয়? 4 বার। 4 বার। 4 বার। হ্যাঁ আমরা জানি হেয়ার, দেখেন দেওয়া আছে পিভি সমান, এই হেয়ার না লিখে আপনি এখানেও লিখতে পারেন, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে এখানে আমার হেয়ার লেখা আছে, আপনারা এখানেও লিখতে পারেন। পিভি সমান হট, পিভি বের করতে হবে। এফবি সমান দেওয়া আছে 50,000 টাকা, এন সমান দেওয়া আছে 5, অর্থাৎ 5 বছরে আর এর মান 0.10, আর এম সমান 4। এই আর এর মান তো আপনারা বের করতে পারেন নাকি, যে পার্সেন্টেজ দেওয়া থাকে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তাহলে দেখেন হ্যাঁ। সুদ বছরে 4 বার দেওয়া হয়, সরাসরি বলে দিছে। 4 মাস পর পর দেওয়া হয় এরকম কিন্তু বলেনি। 4 মাস পর পর দেওয়া হয়, তখন কি লিখতে হতো আমাকে? এম এর মান কত আসতো? তিন। 3। আর হ্যাঁ, তাহলে তিন দেখেন চারে আমার এখানে তিন। এফবি সমান পিভি ইন্টু 1 + r/m পাওয়ার m ইন্টু n, যে ক্যালকুলেশনটা আমি করছিলাম। মাস বললে কি আসতো? বুঝিনি, আবার বলেন। মাস বললে কি আসতো মাস বললেন? না, যদি এরকম কত বলা হয় আসতো? যে প্রত্যেক মাসে সুদ দেওয়া হয়, তাহলে মাস বলতে 1 বছরে কয় মাস? 12। 12 মাস। 12 মাস। তাহলে 12 হতো এম এর মান। ঠিক আছে। ও আচ্ছা, তখন মাস আনতে হতো। হ্যাঁ, পরবর্তীতে যদি আমার থাকতো যে বছরে 2 বার দেয়া হয়, তাহলে এম কত আসতো? 2ই আসতো। কিন্তু আবার যদি বলা হয় 6 মাস অন্তর দেয়া হয়, তাহলে এম কত আসতো? দুই। 2 বার। 2। যদি বলতাম 3 মাস পর পর দেয়া হয়, তাহলে কত? 4। 4। আর যদি বলা হয় যে 4 বার দেয়া হয়, তাহলে 4। 4। হ্যাঁ, অর্থাৎ যে বার কথাটা উল্লেখ থাকলে তাহলে সেটাই। আর যদি কখনো 4 মাস পর পর, 3 মাস পর পর বলা হয়, তাহলে 12কে ওটা দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা। ভাগ করতে হবে। আচ্ছা, কমন না শোনো। এই তো। দেখেন, আমরা ক্যালকুলেশন করে এটা আসছে আমাদের কাছে। এখন আমাদের পিভির মান বের করতে হবে। পিভির মান দেখেন আমাদের কমপ্লিট। পিভির মান কত? 30,514 টাকা। তাহলে এটা আমাদের অ্যান্সার। আমাদের বলছিল কি, চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে। কত টাকা হবে 5 বছরে 50,000? তাহলে 50,000 এফভি কত টাকা হবে, সেই কত টাকাটা কি, কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে, তার মানে সেই কত টাকা, অর্থাৎ মানে যে অ্যামাউন্টটা। বর্তমানের টাকাটা কয় টাকা দিলে হ্যাঁ, 50,000 টাকা হবে? হ্যাঁ, সেটা 30,514 টাকা। ঠিক 14 আছে, পরের অঙ্কে পাঁচ যাচ্ছি। বছর ধরে 50,000 হবে। পরের অঙ্কে কি বলছে কিন্তু দেখেন। পরীক্ষায় যা আসে ভাইয়া তা তো আর মিলাইতেই পারি না, যে ভবিষ্যতের টাকা নাকি আচ্ছা, বর্তমানের এখানে টাকা। দেখেন অঙ্কগুলো পড়েন, বা আপনিই পড়েন, প্রথম অঙ্কটা পড়েন। ভাইয়া আগেরটা একটু দেন না, স্ক্রিনশট নিব। আচ্ছা, বার্ষিক আপনি শতকরা কি ছয়। কানেক্ট হতে পারছিলেন না এত সময়? হ্যাঁ ভাইয়া। না না আচ্ছা, আমি আপনারটা আমি তো একাধিকবার কানেক্ট করেছি, কিন্তু আপনারটা সম্ভবত নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। দেখেন, নেন। ভাইয়া এর আগের অঙ্কটা একটু স্ক্রিনশট নেব। এর আগের অঙ্ক? কে বললেন এর আগের অঙ্ক স্ক্রিনশট দেবেন? আমি হ্যাঁ, আপনি ছিলেন কোন জায়গা? ভাইয়া আমি ওইগুলো দেখতেছিলাম আর নিজে নিজে মিলাচ্ছি। নেন, পরে যাচ্ছি। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে। এটা কি নিয়েছেন? এটা যিনি নেবেন বললেন, তাহলে আমি পরে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, নেওয়া হয়েছে। আচ্ছা, দেখেন, প্রথমটা কি বলছে? বার্ষিক শতকরা 6 টাকা চক্রবৃদ্ধি হার সুদে চক্রবৃদ্ধি। কোনো টাকা কত বছরে 3 গুণ হবে। কি দেওয়া আছে এখানে? 6 টাকা, শতকরা 6 টাকা, তার মানে কি 100 টাকায় 6 টাকা, 6%। কত টাকা 3 বছর, কত বছরে 3 গুণ হবে, তাহলে কি নির্ণয় করতে বলছে? আপনার বছর। তাহলে এফবি বছর যদি 100 সংখ্যা। ধরি, তাহলে, সরি, পিভি যদি 100 ধরি, এফবি কত হবে? 600। তো কেন? 3 গুণ, 3 গুণ বলছে, 600 হবে কেন? 300। ও সরি, 3 গুণ 300। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনাকে কি নির্ণয় করতে হবে? এন এর মান। ক নাম্বার পড়েন, বলছে কি? ভাই আরেকবার বলেন তো, মানে কি বলছে? প্রথমে কোনটা? আমি 4 নাম্বার, এই 4 ধরছি। নাম্বার।
হ্যাঁ, 100 হ্যাঁ টাকা দেখেন বলছে বর্তমান বার্ষিক মূল্যে। শতকরা 6 টাকা, তার মানে শতকরা 6 টাকা হ্যাঁ, বলতে কি 6% আর এর মান। হ্যাঁ, তো হ্যাঁ। চক্রবৃদ্ধি সুদের হার উম, কোনো টাকা কত বছরে 3 গুণ হবে। তার মানে পিভি যদি আমি 100 ধরি, এফবি কত হবে? 300, 3 গুণ। অবশ্যই, এন হ্যাঁ। এর মান নির্ণয় করতে হবে। পাঁচ ও, নাম্বার ঠিক বলছে আছে, হ্যাঁ। চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে এখানে 10 আর এর মান 5, কত টাকা হুম, 5 বছরে 30,000 বছরে, টাকা হবে। তার মানে 5 এন হ্যাঁ, এর মান, বর্তমান মূল্য। এফভি 30,000 টাকা, আর সুদ বছরে 3 বার দেয়, এম সমান 3, পিভি সমান হট। পরেরটা দেখেন কি বলছে। পরেরটা বলছে আর একবার একটু শতকরা, বলবেন, আমি শুনতে পাইনি। কোনটা, কত নাম্বার? ওই 4-5 বুঝতে পারি নাই। 4, 5, 4-এ কি বলছে? বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে শতকরা 6 বলতে কি 6%। হুম। চক্রবৃদ্ধি সুদের হার কোনো টাকা কত বছরে 3 গুণ হবে, তাহলে পিভি যদি 100 ধরি, এফভি 300, এন এর মান বের করতে হবে। হ্যাঁ। আর 5 দাগে বলছে চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে আর এর মান কত টাকা। তার মানে পিভি বের করতে হবে, 5 বছরে 30,000 টাকা হবে 5 এন এর মান, আর 30,000 এফভির মান। সুদ বছরে কয়বার দেয়? 3 বার, তাহলে এম সমান 3। 6 নম্বর বলছে শতকরা বার্ষিক 8 টাকা, তার মানে এখানে আর এর মান 8%। পরবর্তীতে বলছে কি 8%। আহ, টাকা সুদে 10,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে। দেখেন 10,000 টাকা যদি পিভি হয়, তাহলে এফভি কত টাকা হবে? এফবি বের করতে হবে। না, বের করতে হবে না, 20,000 টাকা দ্বিগুণ হবে। দেখেন বলছে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ বলে দিচ্ছে তো আপনার, দ্বিগুণ কত? 20,000। ও, হ্যাঁ, কিন্তু সুদ বছর বছরে এখানে বছর দুইবার বের দেয়। করতে হবে। হ্যাঁ, সুদ বছরে 2 বার দেয়, তাহলে এম সমান কত? 2। তো চক্রবৃদ্ধি হয়, তাহলে এখানে কি বের করতে বলছে বলেন তো? ওই যে আম, বছর বের এর করতে মান বছরে বলছে। বের কত বছরে এন বের করতে বলছে। এন এন হ্যাঁ, সমস্যা না থাকলে কথা বলেন, আপনাদের উপকার হবে। দেখেন পরের অংশ, ভাই আপনারা একটু ভুল বলবেন, যদি বলেন আমি কারেকশন করে দেবো, তাতে আপনাদেরই উপকার হবে। দেখেন, মিস্টার হাবিব মহাজনের নিকট থেকে 25,000 টাকা ধার করেছিল, কিন্তু 5 বছরে সে কোনো টাকা পরিশোধ করতে পারেনি। মহাজন তার নিকট যথারীতি বর্তমানে 35,880 টাকা দাবি করলো। কত চক্রবৃদ্ধি হার সুদে মহাজন তাকে টাকা ধার দিয়েছিল? তাহলে বলেন 25,000 টাকা কিসের মান? হচ্ছে গিয়ে ফিফ পিভি মান। পিভির মান। 35,880 টাকা কিসের মান? এফবি। পিভ। এফবি এফবির মান। 5 এন এর মান। তাহলে দেখেন বলছে আর এর মান এন। বের করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, পরের দেখেন। 8 নম্বর বলছে একজন ব্যবসায়ী 20,000 টাকা ঋণ করেছিল, 10% চক্রবৃদ্ধি সুদে পরিশোধ করার জন্য চুক্তি করলো। কত সময় পর তিনি সুদ সমেত 51,874.85 টাকা প্রদান করবেন? এখন ধরে নেন এই অঙ্কটা আসছে, আপনি ওই 51,874-এর জায়গায় একটু মাতব্বারি করলেন, করে লিখলেন 51,875 টাকা। বলেন 75। আপনি কি মার্কস পাবেন? পাবেন? আপনি মার্কস পাবেন বলেন? আমরা কি বেশি টাকা দেবো, না, পয়সার টাকা বানাই তো। বেশি টাকা দেবো তাই? আচ্ছা, ওই জায়গায় ওই একটা টাকা আঠা দিয়ে মেরে দেখে আসেন, স্যার নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, নিয়ে আপনাকে মার্কস দিয়ে দেবে। কিন্তু এটা করা যাবে না কিন্তু। যা আসবে পরীক্ষার মানে অঙ্কে ওইটা, যা থাকবে ওটাই লিখতে হবে আপনার, কম বেশি কখনোই লিখবেন না। অঙ্কে যদি মানে পরীক্ষায় কোনোটা দশমিক ভুল যদি থাকে আসে আপনি পরে জানতে আসুক। পারেন, তাহলে সেই ভুল অঙ্ক করে আসবেন, যে কয় লাইন পারেন ফুল মার্কস পাবেন। কিন্তু আপনি যদি ভুল অঙ্কটাকে কারেকশন করেন, তাহলে আপনি পাবেন 0, কারণ আপনাকে কারেকশন করার অধিকার কেউ দেয়নি, নাকি? ভাই, আমি জানবো না, কেমনে যে ওটা করা ভুল যাবে না। আনসার? এটাই মনে হয় অঙ্ক মানে ঘুরাই দিছে। অঙ্ক ঘুরায় দিয়েছে ঠিক আছে, কিন্তু অঙ্ক তো আসলে বিষয়টা কি, আপনি যদি অঙ্ক, মানে অঙ্ক শেষ করতে হবে আপনার টেন্ডেন্সি এমন, মানে যে কোনো ভাবে, সেটা ভুল হোক আর ভাইয়া সঠিক হোক। আমরা ওই ভুল ধরতে যাবো না রে, আমরা নিজেরা প্রশ্নে যা পাবানি ওই লিখে রেখে হ্যাঁ, আসবানি, ওই আমি দিয়েই আমার বলছি তো কি, মাঝে করতে হবে। মাঝে মনে হয় আপনি ধরে নেন অঙ্ক বইতে যা কোনোটাও করে মিলছে না, হ্যাঁ। তাহলে সেটা ভুল, তাহলে সেটা যতটুকু করা যাবে ততটুকু করে আসবেন। কিন্তু ধরে নেন আপনি একটা অঙ্ক দেখলেন ভুল আছে, আপনি বুঝতে পারলেন, ধরেন, কারণ আপনারা প্রত্যেকে এক একজন, মানে যদি পড়ালেখা করেন ভালোভাবে, তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। হয়তো বা পড়ালেখা একটু কম হ্যাঁ, হ্যাঁ। করছেন বলে এরকম অবস্থায় আছেন, হয়তো সবাইকে আমি বলছি না। কিন্তু পড়ালেখাটা দেখেন, আপনি যত অঙ্ক বেশি ক্যালকুলেশন করবেন, তত আপনার মাথা থেকে আরো ক্যালকুলেশন বের হবে। হুম। এই কারণে আপনি যখন ধরে নেন কোন একটা অঙ্ক আপনি বুঝতেই পারছেন যে ভুল, তাহলে আপনি সেই অঙ্কটা যতটুকু করা তারপর যায় সেটা করে আসবেন। কিন্তু ওই ভুল বলে শুধু দাগ নাম্বার লিখে লিখে আসবেন না, তাহলে কিন্তু 0 পাবেন আপনি। 5 লাইন যদি করা যায়, 5 লাইন করে আসবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা আগামী ক্লাসের পরের অংশটুকু করবো। আমি হয়তোবা আগামী ক্লাসটা আর একটা ক্লাস হয়তোবা নিতে পারি এ অংশে।
সর্বোচ্চ 3টা, তার বেশি ক্লাস নিব না। হ্যাঁ, বেশি আচ্ছা সময় ভাই নেওয়া ওই যে যাবে না। পরীক্ষায় যেটা আমাদের আসছে সেটা একটু দেখাই দিন ভাই, এমনি মুখে পরীক্ষায় মুখে কি বললে আসছিল? দিন দরকার হলে। কি আসছিল বলেন, প্রশ্ন পড়েন। দরকার হলে মুখে মুখে প্রশ্নটা কোথায় রাখছি। আচ্ছা, তাহলে আগামী দিন ক্লাসের আগে প্রশ্নটা রেখে দিয়েন, ঠিক আছে? আমার কাছে আচ্ছা আছে। ঠিক আছে। পড়েন, প্রশ্ন পড়েন তো, কি বলছে। দাঁড়ান, মনে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, বলেন আ- এইটা আমি বলতেছি ভাই, আমি বলতেছি। বলেন। আমার কাছে আছে তো। পেনশন প্রাপ্তির বয়স 59 বছর হলে জনাব হ্যাঁ, আকাশ প্রতি কিস্তিতে 10,000 টাকার হারে পেনশন পান। হ্যাঁ, যদি পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধ হয়, তবে হ্যাঁ। কিস্তিতে 20 বছর পেনশন না দিলে এককালীন কত পাওনা হবে যদি সুদের হার 4.5% হয়? আচ্ছা, তাহলে ওই পেনশন এককালীন পাবে, তার মানে কি বর্তমানে পাবে নাকি ভবিষ্যতে পাবে? বলছে 3 বছর না দিলে, তার মানে কি ভবিষ্যতে যে পাবে না? হ্যাঁ, 20 বছর না দিলে। হ্যাঁ, তাহলে 20 বছর হচ্ছে এনের মান। আর ওই 59 নিয়ে কোনো কাজ নাই, কারণ 59 ওনার বয়স, ওই বয়সে যে অবসর গ্রহণ করেছে। কেউ যদি সরকারি চাকরিজীবী ছেলে মেয়ে হয়ে থাকেন আপনারা, তাহলে নিজেই বুঝবেন। ধরে নেন একজন পিতা বা একজন মাতা 60 বছর বয়স হলে সে অবসরে যাচ্ছে। ওর পরে বলছে যে হ্যাঁ। 20 বছর সে আরো ধরে নেন বেঁচে আছে। এখন ওই বিশ হুম। বছর পর্যন্ত আপনাকে বলছে যে এই সরকার বা যে কোনো একটা কোম্পানি আপনাকে ওই 20 বছর কোনো টাকা দেয়নি, একবারে যেয়ে দেবে। তাহলে ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফডি অ্যানুইটি আপনাকে নির্ণয় করতে হবে। এবং দেখেন বলছে ওখানে, তাহলে 20 বছর এনের মান এফডি অ্যানুইটি সমান হট, আপনার এর মান কত টাকা বলছিল? 10,000 টাকা প্রত্যেক কিস্তি। হ্যাঁ, প্রতি প্রত্যেক কিস্তিতে। হ্যাঁ। কিস্তি যদি 10,000 টাকা হয়, 10,000 হচ্ছে এর মান। আবার দেখেন বলছে হ্যাঁ, 3 মাস পর পর নাকি বললেন না 3 কিস্তিতে। কিস্তিতে, তাহলে এম এর মান 3। হ্যাঁ। আবার যদি এরকম বলে যে 10,000 টাকা 3টি কিস্তিতে, তাহলে কিন্তু ওই 10,000-কে 3 দিয়ে ভাগ হবে। কিন্তু যদি বলে প্রতি কিস্তি 10,000 টাকা, তাহলে 10,000ই এর মান হবে, আর এম আসবে 3। কথাটা বুঝছেন? প্রতি হুম। কিস্তিতে 10,000 টাকা হারে পান যদি তাহলে প্রতি পেনশনের কিস্তি টাকা বলতে, প্রতি বছরে কিস্তি তিন বলতে ওটা কিস্তি। এর মানই 10,000 টাকা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম এর মান প্রতি হচ্ছে এক 3। কিস্তি। আর কিছু আছে এম এর মান? হুম। তাহলে বলে দিলাম সব কয়টা। তাহলে এর মান হচ্ছে 10,000, এফভি অ্যানুইটি সমান হট, এফভি অ্যানুইটির মান বের করতে হবে, এর মান 10,000, আর এর